জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ পোর্শন, অর্থাৎ ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই ইতিহাসেরই প্রথম অধ্যায় হিসেবে আমরা নিয়ে এসেছি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। তো অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবে, এবং এই চ্যানেলটার মধ্যে ভিডিওটা দেখলেই অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কীভাবে কন্টেন্টগুলো যেগুলো সাজানো আছে, এবং সেগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং সেগুলো পড়তেও সুবিধা হবে, সেইভাবেই সাজানো আছে। ঠিক আছে, এছাড়াও এই চ্যানেলটার মধ্যে যে বিভিন্ন কম্পিটিটিভ জিকে পোর্শনটা যেটা আছে, ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে বা এরকম জিকে যেগুলো আছে, সেগুলো টপিক ওয়াইজ আপলোড করা আছে। তো সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে রাখবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার মধ্যে থাকবে। অবশ্যই বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হবে, ইভেন অলসো জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, অর্থাৎ পুরো জিএস পোর্শনটা আপলোড করা হবে। এছাড়াও ডাব্লিউএসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি যেটা আছে, সেটার মক টেস্ট আমরা নিয়ে আসবো, 10টার মতো সেট একটা নিয়ে আসবো। তো সেগুলো তোমরা চাইলে অবশ্যই পেয়ে যাবে, এবং এই চ্যানেলটার ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানে চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে অবশ্যই। তো ঠিক আছে, শুরু করছি আমরা। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে, আমরা আসছি প্রথমে হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তাহলে এই যে হরপ্পা সভ্যতা, যেটাকে আরেকটা নাম হিসেবে ইংরেজিতে বলা হয় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, তাহলে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যদি আমরা দেখি, যে একটু যদি ইন্ট্রোডাকশনটা হিসাবে দেখি, যেটা এখানে আমরা বলছি যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতার প্রথম যিনি একজন নাম আছে, তার নাম হচ্ছে চার্লস মেসন। ঠিক আছে, চার্লস মেসন। ঠিক আছে, এই চার্লস মেসন 1826 সালে, এটা মনে রাখবে 1826, ঠিক আছে, 1826 সালে প্রথম হরপ্পা সভ্যতা ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে এটা হলো, এটা একটা পয়েন্ট যে হরপ্পা সভ্যতার প্রথম ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কে? চার্লস মেসন। ঠিক আছে, হরপ্পা সভ্যতার প্রথম যিনি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, তার নাম হচ্ছে চার্লস মেসন। এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে 1924 সালে স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ করেন হরপ্পা সভ্যতা। সেটাকে স্যার জন মার্শাল। ঠিক আছে, স্যার জন মার্শাল 1924 সালে হরপ্পা সভ্যতার প্রথম নামকরণ করেন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে। ঠিক আছে, এই যে সভ্যতা, এটার প্রথম যেটা এক্সকাভেশন, অর্থাৎ প্রথম আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে হরপ্পা, সেই জন্য এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। ঠিক আছে, এরপরে আসছি আমরা একটু ইন্ট্রোডাকশন টাইপের, যে প্রথমে যে পয়েন্ট আছে যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা হলো দক্ষিণ এশিয়ার প্রথম নগরীয় সভ্যতা, ফার্স্ট আরবান সিভিলাইজেশনের কথা আমরা বলছি। ফার্স্ট আরবান সিভিলাইজেশন যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা জানবো যে ফার্স্ট আরবান সিভিলাইজেশন হচ্ছে হরপ্পা সভ্যতা। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কোনটা? আরবান সিভিলাইজেশনের কথা যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের হরপ্পা সভ্যতা। ঠিক আছে, এরপরে আসছে যে হরপ্পা সভ্যতা হলো মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এবং চৈনিক সভ্যতার সমসাময়িক। তাহলে যদি বলে যে কোন তিনটি সভ্যতার কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক যদি বলে হরপ্পা সভ্যতা, তাহলে হবে একটা কি? মিশরীয় বা ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন অ্যান্ড চাইনিজ সিভিলাইজেশন। ঠিক আছে, সাথে সাথে আমরা ইংলিশ টার্মগুলো বলে থাকবো, যাতে আমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে একটা হলো কি? মিশরীয় সভ্যতা, 2 নম্বর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, আর 3 নম্বর হচ্ছে চৈনিক সভ্যতা, যেটাকে আমরা চাইনিজ সিভিলাইজেশন বলে থাকি। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে আসছে আমরা, যে হরপ্পা হলো এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র, তাই এই সভ্যতা কি সভ্যতা নামে পরিচিত? হরপ্পা সভ্যতা নামে পরিচিত। ঠিক আছে, লাস্ট পয়েন্টে আমরা আসছি, যে হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, এটা একটু মনে রাখার বিষয়, যে হরপ্পা সভ্যতাকে যদি বলে যে কোন যুগের সভ্যতা, তাহলে আমরা জানবো যে হরপ্পা সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, এই মোটামুটি ইনফরমেশন এখান থেকে হলো। এরপরে আসছে আমরা নেক্সট পেজে। এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতার সময়কালকে আমরা 3টি ফেজ বা ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, এই হরপ্পা সভ্যতার সময়কালকে আমরা 3টি ফেজে বা ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় দ্য আর্লি হরপ্পান ফেজ, যেটাকে প্রাক হরপ্পা বলা হয়। ঠিক আছে, যেটাকে আমরা প্রাক হরপ্পা, কিছু কিছু ইংলিশ টার্ম দেওয়া আছে, অবশ্যই আমরা সেগুলোকে বাংলা টার্মে বলবো। ঠিক আছে, তো আর্লি হরপ্পান ফেজ, এটা টাইম পিরিয়ডটা একটু দেখে রাখবে, 3200 থেকে 2600 বিসি বা বিসিই যা বলবে। তাহলে 3200 থেকে 2600 যেটা আছে, সেটাকে বলা হয় আর্লি হরপ্পান ফেজ বা প্রাক হরপ্পা সময়কাল। ঠিক আছে, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ম্যাচিওর হরপ্পান ফেজ, যেটাকে বলা হয় পরিণত হরপ্পান সময়কাল। ঠিক আছে, তাহলে এটার সময়কালটা একটু দেখে রাখতে হবে, 2600 থেকে 1900 বিসি। আর তারপরে হচ্ছে লেট, অর্থাৎ পরে লেট হরপ্পান ফেজ যেটা আছে, সেটা হচ্ছে 1900 থেকে 1300 বিসি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে হরপ্পা সভ্যতার সময়কালকে 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রি হরপ্পা, যেটাকে আমরা বলছি আর্লি হরপ্পান ফেজ,
2 নম্বরটা হচ্ছে ম্যাচিওর হরপ্পান ফেজ, আর 3 নম্বরটা হচ্ছে লেট হরপ্পান ফেজ। ঠিক আছে, তাছাড়াও এই যে হরপ্পা যেটা আছে এইটাকে আবার কিছু নামে ডাকা হয়, যেরকম প্রি হরপ্পান বা আর্লি হরপ্পান ফেজকে বলা হয় রিজিওনালাইজেশন এরা। এটা মনে রাখার বিষয় যে এই যেটা আছে আর্লি হরপ্পান ফেজকে বলা হয় রিজিওনালাইজেশন এরা। ঠিক আছে, আর ম্যাচিওর হরপ্পান ফেজকে বলা হয় ইন্টিগ্রেশন এরা। ঠিক আছে, এই ম্যাচিওর হরপ্পান ফেজকে বলা হয় কি ইন্টিগ্রেশন এরা, আর এই যে লেট হরপ্পান ফেজকে বলা হয় লোকালাইজেশন এরা। এগুলো একটু মনে রাখার বিষয়, কারণ যেভাবে দিন এগোচ্ছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন যেটা আছে কোশ্চেন প্যাটার্নের ধরন চেঞ্জ হচ্ছে। একদম বেসিকে থাকলে আমাদের হবে না, একটু অ্যাডভান্সে যেতে হবে। সেটা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক, সব পরীক্ষাতে একরকম কোশ্চেন আসছে। কিছু কোশ্চেন থাকবে যেগুলো বেসিক হবে, যেগুলো সবাই করতে পারবে, কিন্তু কিছু কোশ্চেন থাকবে সেগুলো একটু অ্যাডভান্স মডেল থাকবে, যেগুলো সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু যারা প্র্যাকটিস করবে, যারা বিভিন্নভাবে ক্লাস করবে, তারা অবশ্যই পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রাক হরপ্পান বা আর্লি হরপ্পান ফেজকে বলা হয় রিজনালাইজেশন এরা, আর ম্যাচিওর হরপ্পান ফেজকে বলছে ইন্টিগ্রেশন এরা, আর লেট হরপ্পান ফেজকে বলছে কি লোকালাইজেশন এরা। ঠিক আছে, এরপর চলে আসবো যে হরপ্পা যেটা আছে এই হরপ্পা সভ্যতার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। ঠিক আছে, এই যেটাকে বলছে জেনারেল ফিচার অফ হরপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে, জেনারেল ফিচার অফ হরপ্পান সিভিলাইজেশন। এখানে আমরা দেখি হরপ্পা সভ্যতার বিস্তার তাহলে ছিল কোথায়, বর্তমান রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এবং পাকিস্তান। তাহলে রাফলি এটা মনে রাখবো মোটামুটি ভাবে। ঠিক আছে, রাফলি বর্তমান পাঞ্জাব, পাকিস্তান, ঠিক আছে, পাঞ্জাব, পাকিস্তান, রাজস্থান, হরিয়ানা, গুজরাট এই সমস্ত এলাকাতে বিস্তৃত ছিল হরপ্পা সভ্যতা। ঠিক আছে, একটা হরপ্পা সভ্যতার যদি একটু এক্সটেনশন দেখি বা বিস্তার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো হরপ্পা সভ্যতার এক্সটেনশন নর্থে আমরা পাচ্ছি মান্দা, যেটা কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, মান্দা, জম্মু, ঠিক আছে, জম্মু। সাউথে আমরা পাচ্ছি দাইমাবাদ, সাউথে আমরা পাচ্ছি দাইমাবাদ কোথায় মহারাষ্ট্র। ঠিক আছে, আর এদিকে আমরা ইস্টে পাচ্ছি আলমগীরপুর, ইস্টে আমরা পাচ্ছি কোথায় আলমগীরপুর, সেটা কোথায় ইউপি। ঠিক আছে, আর ওয়েস্টে আমরা পাচ্ছি সুটকা গান্দর, সুটকা কেন্দ্র, এটা হচ্ছে বালুচিস্তান। তাহলে এটা আমরা মনে রাখার প্রশ্ন। নর্থে আমরা এটা দেখতে পাচ্ছি নর্থ, এটা আমাদের সাউথ। তাহলে নর্থে আমরা পাচ্ছি কি মান্দা, জম্মু, সাউথে আমরা পাচ্ছি দাইমাবাদ, মহারাষ্ট্র, ইস্টে আমরা পাচ্ছি আলমগীরপুর, ইউপি, আর ওয়েস্টে আমরা পাচ্ছি কোথায় সুরকাগন্দর, বালুচিস্তান। তাহলে এটা হচ্ছে এর শেপ। তাহলে এই শেপটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার শেপ। ঠিক আছে, এটা আরেকটা জিনিস মনে রাখা দরকার যে এই শেপটা যেটা আছে এটা আছে কোথায় কি শেপে আছে, ট্রায়াঙ্গুলার ইন শেপ। ঠিক আছে, এটা আমাদের শেপ হয়ে গেল মোটামুটি। এরপরে আসছে আমরা নগর পরিকল্পনা। যে হরপ্পা সভ্যতার সব থেকে যেটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে বা খুব বেশি বিখ্যাত হরপ্পা সভ্যতা সেটা হচ্ছে এর নগর পরিকল্পনার জন্য। ঠিক আছে, এর আরবান ফিচার, এটাকে বলা হয় আরবান প্ল্যানিং বা আরবান ফিচার যা বলবো। ঠিক আছে, আরবান প্ল্যানিং অর্থাৎ নগরীয় পরিকল্পনা। তো দেখি এখানে কি আছে, এখানে যেটা আছে সিন্ধু সভ্যতা প্রধানত তার উন্নত নগর পরিকল্পনা। কি বলা আছে, সিন্ধু সভ্যতা প্রধানত তার উন্নত নগর পরিকল্পনার জন্য বিখ্যাত। যেরকম সিন্ধু নগরগুলি প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল। তাহলে সিন্ধু সভ্যতার যে নগরগুলিকে যখন এক্সকেভেশন অর্থাৎ খোঁড়ার পরে যখন পাওয়া যায় তখন দেখা যাচ্ছে যে দু ধরনের সিটি পাওয়া গেছে। সেটা নগরগুলি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে উঁচু এলাকা যেটাকে বলা হয় সিটাডেল। এই টার্মটা একটু মনে রাখার বিষয় যে সিটাডেল পরীক্ষাতে বারবার আসে যে সিটাডেল। তাহলে সিটাডেল হচ্ছে উঁচু এলাকা, অর্থাৎ এভাবে যদি থাকে তাহলে একটু যে উঁচু এলাকায় যে বাড়িঘরগুলি আছে এগুলো এটাকে বলছে সিটাডেল, আর এটাকে বলছে লোয়ার পার্ট অর্থাৎ নিচু এলাকা। ঠিক আছে, এই যে আছে নিচু এলাকা বা লোয়ার পার্ট। তাহলে উঁচু এলাকা এখানে দুর্গের অবস্থান অর্থাৎ ফোর্ট যেটা আছে, ফোর্ট মানে দুর্গ। তো এই দুর্গ আছে উঁচু এলাকাতে পাওয়া যেত। এখানে সম্ভবত শাসক শ্রেণীরা বসবাস করতেন। তাহলে রুলার কারা বসবাস করতেন, রুলার। তাহলে যদি বলে যে হরপ্পা সভ্যতার নগর রুলাররা কোন অবস্থানে বসবাস করতেন, তাহলে তারা বসবাস করতেন নগরের উঁচু স্থানে যেটাকে বলা হয় সিটাডেল, যেটাকে বলা হয় কি সিটাডেল। ঠিক আছে, আর যে নিচু স্থান যেটাকে লোয়ার পার্ট বলা হয় এগুলি শহরের নিচু স্থানে নির্মিত হতো। এখানে শহরে সাধারণ মানুষরা বসবাস করতো অর্থাৎ কমন পিপল। ঠিক আছে, তাহলে রয়্যাল ফ্যামিলি যারা থাকে তারা সিটাডেলে অবস্থান করবে, আর যেটা কমন পিপল তারা লোয়ার পার্টে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে নগর পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি হরপ্পা সভ্যতার দুটি পার্ট। একটা হচ্ছে উঁচু এলাকা যেটা সিটাডেল নামে পরিচিত, আর সেকেন্ড পার্ট হচ্ছে নিচু এলাকা যেটা লোয়ার পার্ট নামে পরিচিত। আর লোয়ার পার্টে কারা থাকছে, কমন পিপল, আর উঁচু এলাকা যেটাকে সিটাডেল বলছে সেখানে রুলার বা রয়্যাল ফ্যামিলি থাকতো। এবারে বলছে হরপ্পা সভ্যতা যেটা আছে বা হরপ্পা নগরী যেটা আছে এগুলো গ্রিড পদ্ধতিতে শহরগুলি নির্মিত হতো। তো এভাবে গ্রিড পদ্ধতিতে শহরগুলি নির্মিত হতো। ঠিক আছে, এরপরে আসছে আমরা
যে শহরের প্রধান রাস্তাগুলি ছিল সরল ও প্রশস্ত, মানে খুবই একদম সিম্পল আর প্রশস্ত অর্থাৎ চওড়া ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে বাড়িগুলি পোড়া মাটির ইট দ্বারা নির্মিত ছিল, এটা একটু মনে রাখতে হবে, বাড়িগুলি পোড়া মাটির ইট দ্বারা নির্মিত হয়েছিল এবং পোড়া মাটির ইটগুলির যে অনুপাত ছিল সেটা ছিল কি 1:2:4, ঠিক আছে। তাহলে এই যে 1:2:4 এটা ছিল কি থিকনেস, উইথ অ্যান্ড লেন্থের বেসিসে, ঠিক আছে। এটা ছিল থিকনেস, এটা ছিল উইথ, আর এটা ছিল লেন্থ, ঠিক আছে। এই রেশিওতে পোড়া মাটির ইটগুলি পাওয়া যায়। তারপর 3 নম্বরটা আমরা দেখছি যে হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের জল নিকাশি ব্যবস্থা, যেটাকে আমরা বলা হয় কি ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতার অন্যতম একটি যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা, যেটাকে বলা হয় ড্রেনেজ সিস্টেম। হচ্ছে নর্দমাগুলি ইট ও পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল এবং রাস্তার নর্দমাগুলিতে ম্যানহোলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে ম্যানহোল আমরা জানি যে রাস্তার মধ্যে যে স্ল্যাব আছে যেখান থেকে নর্দমাগুলোকে পরিষ্কার করা যেত সেগুলোকে ম্যানহোল বলা হয়। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার যে নগর আছে এই নগরের রাস্তার মধ্যে আমরা ম্যানহোলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে এগুলি ছিল মোটামুটি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। এরপরে আসছে আমরা আরো কিছু ফিচার আছে, যেরকম হরপ্পাবাসীরা তামা, ব্রোঞ্জ, রূপো এবং সোনা ইত্যাদি ধাতুর সাথে পরিচিত ছিল। তার মানে এই সমস্ত ধাতুর ব্যবহার সম্পর্কে তারা পরিচিত ছিল, কিন্তু একটু মনে রাখতে হবে লোহার ব্যবহার, এই যে লোহার ব্যবহার সম্পর্কে তারা পরিচিত ছিল না বা লোহার ব্যবহার সম্পর্কে জানতো না, ঠিক আছে। এরপরে হরপ্পাবাসীরা ধাতুবিদ্যাতেও বিশেষ দক্ষ ছিল, ধাতুবিদ্যা বলতে মেটালুর্গি, ঠিক আছে। তাহলে এই ধাতুবিদ্যাতেও হরপ্পাবাসীরা বেশ দক্ষ ছিল, এটা মনে রাখতে হবে। তারপরে আসছে হরপ্পান লিপি ছিল পিক্টোগ্রাফিক, তাহলে এটা একটু মনে রাখার বিষয় আছে। পিক্টোগ্রাফিক অর্থাৎ চিত্রলিপি যেটা আছে, যে বিভিন্ন পিকচার দিয়ে পরে তারা কোনো একটা শব্দকে ডিনোট করতো, বিভিন্ন পিকচার দিয়ে তারা কোনো একটা শব্দকে ডিনোট করতো, সেটাকে বলছে পিক্টোগ্রাফিক। অ্যান্ড লোগোস্লাভিক সেম জিনিস, কোনো একটা লোগো যেটা আছে সেই লোগোকে দিয়ে পরে তারা কোনো একটা ওয়ার্ডকে ডিনোট করতো, সেই জন্য বলা হয় যে হরপ্পান লিপি ছিল পিক্টোগ্রাফিক অ্যান্ড লোগোস্লাভিক, ঠিক আছে। হরপ্পার লেখার ধরনকে বলা হয় বুস্টো প্যাটার্ন, এটা একটা মনে রাখার ব্যাপার আছে যে হরপ্পা যেটা আছে এই লেখার স্টাইলকে বলা হয় কি বুস্টো প্যাটার্ন, অর্থাৎ প্রথম লেফট থেকে শুরু হবে, রাইটে যাবে, আবার রাইট থেকে শুরু হয়ে লেফটে যাবে, আবার লেফট থেকে শুরু হয়ে, তাহলে এই যে লেখার যে স্টাইল এই লেখার স্টাইলকে বলা হয় বুস্টো প্যাটার্ন, ঠিক আছে, আর কিছু না। তাহলে বুস্টো প্যাটার্ন যদি বলা হয় যে কোন কাদের লেখার স্টাইল ছিল, তো সেটা ছিল কি কাদের হরপ্পাবাসীদের। তবে আরেকটা জিনিস যেটা আছে, এখনো পর্যন্ত হরপ্পা লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, ঠিক আছে। তাহলে হরপ্পা লিপির যে পাঠোদ্ধার অর্থাৎ পাঠ করে পরে কেউ উঠতে পারেনি যে কি লিখেছে বা কি লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে হরপ্পা লিপির পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি, বোঝা গেল। এরপরে আসছে আমরা নেক্সট পার্ট, ব্যবসা বাণিজ্য। যে হরপ্পাবাসীর সম্পর্কে যে ব্যবসা বাণিজ্য আছে এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা কি জানি, ঠিক আছে। তাহলে দেখি ব্যবসা বাণিজ্য মেনলি এখানে বলা আছে, 1 নম্বরে যেটা বলা আছে যে সিন্ধু অধিবাসীরা শুধুমাত্র ভারতের বিভিন্ন অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য স্থাপন করেছিল তাই নয়, মেসোপটেমিয়া, ইজিপ্ট প্রভৃতি দেশের সাথে তারা সমৃদ্ধ বাণিজ্য স্থাপন করেছিল। তাহলে এখানে মনে রাখবে যে অন্তরাজ্য বাণিজ্য থেকে তারা বহির্দেশীয় বাণিজ্যও করত, তাহলে শুধুমাত্র যে অন্তরাজ্য বাণিজ্য বা অন্তর্দেশীয় বাণিজ্য নয়, তারা বহির্দেশীয় বাণিজ্যতেও সমৃদ্ধ ছিল, ঠিক আছে। তারপরে আসছে মেসোপটেমিয়ানরা সিন্ধু সভ্যতাকে মেলুহা বলে পরিচয় দিত, ঠিক আছে। এখানে আমাদের যেটা আছে যে মেসোপটেমিয়ানরা এই যে গ্রিক যেটা আছে মেসোপটেমিয়া অর্থাৎ গ্রিক দেশে যেটা আছে এই মেসোপটেমিয়ানরা সিন্ধু উপত্যকাকে মেলুহা বলতো, ঠিক আছে। এরপরে আসি মেসোপটেমিয়া লেখাতে 3টি অন্তর্বর্তী বাণিজ্য ঘাঁটির নাম পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট আছে যে মেসোপটেমিয়াতে 3টি অন্তর্বর্তী বাণিজ্য ঘাঁটির নাম পাওয়া যায়। একটা হচ্ছে দিলমুন, একটা হচ্ছে কি দিলমুন যেটা লোকেশন সম্ভবত বাহরাইন, পারস্যের খাড়ি, ঠিক আছে, যেটা পার্সিয়ান গালফ বলা হয়, পার্সিয়ান গালফ, ঠিক আছে। তাহলে পারস্যের খাড়ি বা পার্সিয়ান গালফ। আর সেকেন্ড হচ্ছে মাকান, ঠিক আছে, যেটা সম্ভবত মাকরান উপকূল ওমান, ঠিক আছে, মাকরান কোস্ট ওমান, ঠিক আছে। আর তারপরে নেক্সট আছে মেলুহা যেটা আমাদের সিন্ধু উপত্যকা। তাহলে মেসোপটেমিয়ান যে লেখা মেসোপটেমিয়া ইনস্ক্রিপশনে 3টি ইন্টারমিডিয়েট ট্রেডিং স্টেশনের নাম পাওয়া যায়, যেটাকে বলা হয় একটা হচ্ছে দিলমুন, সেকেন্ডটা হচ্ছে মাকান, ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে মাকান, আর 3 নম্বরটা হচ্ছে মেলুহা, 3 নম্বরটা হচ্ছে মেলুহা, ঠিক আছে। তাদের লোকেশন আমরা দেখতে পেলাম, দিলমুন যেটা আছে সম্ভবত বাহরাইন, যেটা হচ্ছে পারস্যের খাড়ি বা পার্সিয়ান গালফ, আর মাকান যেটা আছে সেটা হচ্ছে মাকরান কোস্ট, যে উপকূল অর্থাৎ কোস্ট, আর তারপর হচ্ছে ওমান, এটা ওমানে অবস্থিত, আর মেলুহা হচ্ছে আমাদের সিন্ধু উপত্যকা, ঠিক আছে। এরপরে আসছি আমরা হারাপ্পান ইম্পোর্টস, অর্থাৎ হারাপ্পানের যে সমস্ত বিষয়গুলি তারা ইম্পোর্ট করতো, ঠিক আছে, অর্থাৎ রপ্তানি করতো, ঠিক আছে।
না ইম্পোর্ট না, রপ্তানি না, এটা তারা নিয়ে আসতো, ঠিক আছে, আমদানি করতো। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোনা, তাহলে সোনা যেটা আসছে সেটা হচ্ছে আফগানিস্তান, ইরান, ঠিক আছে। কোলার, এটা যেটাকে আমরা আবার কেজিএফ বলছি, সেটা হচ্ছে কোলার গোল্ডফিল্ড, সেটা সেই কোলারের কথা বলা হচ্ছে, এটা সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। তামা যেটা আছে, তাহলে তামা তারা নিয়ে আসতো কোথা থেকে? রাজস্থান, বালুচিস্তান, ঠিক আছে, রাজস্থান, বালুচিস্তান, এই সমস্ত জায়গা থেকে তারা নিয়ে আসতো কি তামা, রাজস্থান অ্যান্ড বালুচিস্তান। আর সোনাটা আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান, ইরান অ্যান্ড কোলার, অর্থাৎ সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে আছে টিন, এই যে টিন যেটা আছে সেটা হচ্ছে আফগানিস্তান অ্যান্ড ইরান। এগুলো মনে রাখার বিষয়, এগুলো বিভিন্ন ম্যাচ দ্য ফ্লোয়িং এরকম টাইপের, বা যেটা ভুল সেটা ঠিক, এরকম টাইপের কোশ্চেন আছে। তাহলে টিন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আফগানিস্তান বা ইরান। আর লাপিস লাজুলি, এটাও ইম্পর্টেন্ট, এটা আফগানিস্তান থেকে তারা নিয়ে আসতো। আর জেড যেটাকে বলা হচ্ছে, এই জেড যেটা আছে, এই জেড হচ্ছে পামির, ঠিক আছে, পামির। তাহলে আমরা দেখতে পেলাম সোনা, আফগানিস্তান, ইরান, কোলার অর্থাৎ কেজিএফ যেটা আছে সাউথ ইন্ডিয়া, তারপরে হচ্ছে তামা, রাজস্থান, বালুচিস্তান। আর টিন যেটা আছে আফগানিস্তান, ইরান। আর লাপিস লাজুলি আফগানিস্তান, ঠিক আছে। আর জেড যেটা আছে সেটা পামির, ঠিক আছে। এরপরে আসছে ধর্মীয় বিশ্বাস। তাহলে ধর্মীয় বিশ্বাস অর্থাৎ রিলিজিয়াস বিলিফ যেটা আছে, এই রিলিজিয়াস বিলিফটার সম্পর্কে আমরা জানবো যে মাতৃদেবতার পূজা হরপ্পাবাসীদের ধর্মচারণের প্রধান কি বৈশিষ্ট্য? মাতৃদেবতা অর্থাৎ মাদার গডেস, ঠিক আছে। এই মাতৃদেবতার পূজা যেটা আছে সেটা হচ্ছে হরপ্পাবাসীদের প্রধান ধর্মচারণেরই প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মাতৃদেবতার পূজা, ঠিক আছে। এরপরে আসছি সিন্ধুবাসীরা সাধারণত পূজা করতো, তাহলে কি কি জিনিস সিন্ধুবাসীরা পূজা করতো? 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাদার গডেস অর্থাৎ মাতৃদেবতা, ঠিক আছে। তারপরে হচ্ছে পশুপতি মহাদেবা আর পটশিবা অর্থাৎ আদি শিব যেটাকে আমরা বলছি, আদি শিব, ঠিক আছে। এরপরে যেটা আছে লিঙ্গম আর ইয়নি ওয়ার্শিপ, তাহলে লিঙ্গ অর্থাৎ ইয়নি ওয়ার্শিপে তারা পূজা করতো। এটা কি হিসাবে পূজা করতো? না কাল্ট অফ মাদারহুড, ঠিক আছে, এই কাল্ট অফ মাদারহুড হিসাবে তারা এটাকে পূজা করতো। তারপরে হচ্ছে পিপল ট্রি, তারপরে হচ্ছে হামড বুল অ্যান্ড বার্ডসের মধ্যে ডাব অ্যান্ড পিজিয়ন, ঠিক আছে, হামড বুল, তারপর ওয়ান হর্ন ইউনিকর্ন, সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ওয়ান হর্ন ইউনিকর্ন, ঠিক আছে। অ্যান্ড তারপরে এই পশুপতি মহাদেবা, এটাও ইম্পর্টেন্ট, আর মাদার গডেস, ঠিক আছে, এগুলো বেশি আছে। পিপল ট্রিও আছে। তো এগুলো আমরা দেখলাম যে কি কি জিনিস তারা পুজো করতো, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা আছে মাতৃদেবতা হচ্ছে তাদের পুজো আচরণের প্রধান বৈশিষ্ট্য। আরেকটা জিনিস যেটা বলা আছে যে হরপ্পা সভ্যতাকে বলা হয় সেকুলার, কারণ কি তাদের এই ধর্মচারণের জন্য সেখানে কোনো মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি, সেই জন্য এই যে হরপ্পার যে ধর্মীয় কালচার যেটা আছে, রিলিজিয়াস বিলিফ যেটা আছে, সেটাকে সেকুলার বলা হয়। এরপরে আসছে আচ্ছা, সেখানে কবর দেওয়ার সিস্টেমটা একটু আমরা দেখে নেবো। যে কবর দেওয়া, মৃতদেহকে উত্তর দক্ষিণ দিক করে কবর দেওয়া হতো, ঠিক আছে, অর্থাৎ নর্থ সাউথ ডিরেকশনে কবর দেওয়া হতো, ঠিক আছে। এই যেটা বলা আছে যে মৃতদেহকে উত্তর দক্ষিণ দিক করে অর্থাৎ নর্থ সাউথ ডিরেকশনে কবর দেওয়া হতো। তারপরে বলছে মৃতদেহের সাথে বিভিন্ন দৈনন্দিন সামগ্রী জিনিসও কবর দেওয়া হতো, অর্থাৎ মৃতদেহ বাস্তব জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করতো সেগুলোকে তার কবরে রেখে দিত। এখান থেকে তারা বোঝা যায় যে তারা পরবর্তী জীবনে বিশ্বাস করতো, এখান থেকে সেটা বোঝা যায়, ঠিক আছে, যে পরবর্তী জীবনে বিশ্বাস করতো, ঠিক আছে। তারপর আছে 3 ধরনের কবর দেওয়ার কথা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে সম্পূর্ণ কবর, যেটাকে বলা হয় কি কমপ্লিট বুরিয়াল, তারপর হচ্ছে আংশিক কবর, যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল বুরিয়াল, ঠিক আছে। আরেকটা আছে মৃতদেহকে পোড়ানোর পর ছাইকে কবর দেওয়া, যেটাকে বলা হয় ক্রিমেশন, এটাকে বলা হয় ক্রিমেশন ফলোড বাই বারিয়াল অফ দ্য অ্যাসেস, ঠিক আছে, অর্থাৎ পোড়ানোর পর যে অ্যাসেস বা ছাই যেটা ছিল সেটাকে পরবর্তীকালে কবর দেওয়া হতো, এটাকে বলছে ক্রিমেশন ফলোড বাই অ্যাসেস। তাহলে 3 ধরনের দেখতে পেলাম। একটা হচ্ছে সম্পূর্ণ কবর, ঠিক আছে, মানে পুরো মৃতদেহকে কবর দেওয়া হতো। 2 নম্বর হচ্ছে আংশিক কবর, যেটা ফ্র্যাকশনাল কবর, যেটা যে মৃতদেহকে একটু উঁচু স্থানে রেখে তারপরে যে জীবজন্তু যে মাংস খাওয়ার পর যে অস্থি বা হাড় যেটা পড়ে থাকতো সেটাকে কবর দেওয়া হতো, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল বুরিয়াল। আর 3 নম্বর যেটা হচ্ছে মৃতদেহকে পোড়ানোর পর যে ছাই থাকতো, সেই ছাইটা বা অ্যাসেস যেটা আছে সেটাকেই ভস্ম যেটা আছে ওটাকে আবার পরবর্তীকালে কবর দেওয়া হতো, এটাকে বলা হয় ক্রিমেশন ফলোড বাই বারিয়াল অফ দ্য অ্যাসেস। তাহলে 3 ধরনের কবরে আমরা দেখতে পেলাম, ঠিক আছে, একটা সম্পূর্ণ কবর, আংশিক কবর এবং মৃতদেহকে পোড়ানোর পর ছাইকে কবর দেওয়া, ঠিক আছে। এরপরে আসছি আমরা হরপ্পাতে কফিন বেষ্টিত মৃতদেহ পাওয়া গেছে। আবার এমনকি কিছু কবর এমন পাওয়া গেছে যেগুলো কফিনের
ভিতরে ভরে তারপরে সেটাকে কবর দেওয়া হতো। তাহলে কফিন বেষ্টিত যে মৃতদেহ সেটাও হরপ্পাতে লক্ষ্য করা গেছে। ঠিক আছে, নেক্সট আসছে লোথালে এক জোড়া পুরুষ ও মহিলার কঙ্কাল, যেটা স্কেলেটন বলছে, একসাথে কবর দেওয়া অবস্থায় পাওয়া গেছে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পুরুষ এবং মহিলা উভয়কে একসাথে এক জোড়া পুরুষ ও মহিলার কঙ্কাল বা স্কেলেটন একসাথে পাওয়া গেছে। সেটা কোথায় পাওয়া গেছে? লোথালে পাওয়া গেছে। ঠিক আছে, কোথায় পাওয়া গেছে? লোথাল। ঠিক আছে, এরপরে আসছে কৃষিকাজ অর্থাৎ এগ্রিকালচার। ঠিক আছে, কৃষিকাজ অর্থাৎ এগ্রিকালচার। ঠিক আছে, দেখো কৃষি ছিল প্রথম যেটা আছে যে কৃষি ছিল সিন্ধু অর্থনীতির প্রধান ভিত্তি। এটা মনে রাখার বিষয় যে কৃষি ছিল সিন্ধু অর্থনীতির প্রধান ভিত্তি। ঠিক আছে, এরপরে দেখ কি বলছে, উৎপন্ন ফসলগুলির মধ্যে ছিল মানে যে সমস্ত এগ্রিকালচার প্রোডাক্ট যেটাকে বলছে যে কি কি জিনিস তারা চাষ করতো, যেরকম কি গম, হোয়েট, ঠিক আছে, জব, হ্যাঁ, বার্লি, খেজুর, মটরশুঁটি, সর্ষে, মিলেট, ঠিক আছে, চাল। তাহলে এই যে চালটা যেটা আছে এই চালটা স্পেশালি কোথায় চাষ হতো? লোথালে। ঠিক আছে, আর গমটার যদি কথা বলা হয় তাহলে সেটা হবে কি মেহেরগড়। কোথায়? মেহেরগড়, স্পেশালি মেহেরগড়। ঠিক আছে, গমটা যেটা আছে সেটা স্পেশালি মেহেরগড়, আর চালটা যেটা চাল এই চাল হচ্ছে স্পেশালি লোথাল। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো হরপ্পাবাসীরা চাষ করতো। আচ্ছা, পৃথিবীর মধ্যে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে তুলা চাষের, এটা মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে তুলা অর্থাৎ কটন, এই কটন চাষের সূত্রপাত সিন্ধু সভ্যতায় প্রথম শুরু হয়। ঠিক আছে, পৃথিবীর মধ্যে যদি কটন চাষের কথা বলা হয় অর্থাৎ তুলা চাষ, এই তুলা চাষের সূত্রপাত আমরা দেখতে পাই প্রথম কোথায়? সিন্ধু সভ্যতায়। এবং এই কটন পরিচিত ছিল সিন্ডন নামে, কাদের কাছে? গ্রিকবাসীদের দ্বারা। তাহলে গ্রিকবাসীরা এই কটনকে বলতো কি সিন্ডন। কি বলতো? সিন্ডন। ঠিক আছে, তাহলে সিন্ডন কটনকে কারা সিন্ডন বলতো? SINDON, এই সিন্ডন বলতো কারা? গ্রিকরা। ঠিক আছে, কোন জিনিসটাকে সিন্ডন বলতো? এটাকে বলতো তারা কি? কটনকে তারা বলতো সিন্ডন। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে। আর সম্ভবত আখ চাষের সঙ্গে সিন্ধুবাসীরা পরিচিত ছিলেন না, এটা একটু বারবার পরীক্ষায় আসে যে আখ চাষের সঙ্গে সিন্ধুবাসীরা পরিচিত ছিলেন না। এটার উপরে ভিত্তি করে পরবর্তী বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন এসছে যে কোন চাষের সাথে হরপ্পাবাসীরা পরিচিত ছিলেন না, সেটা হবে আখ চাষ। ঠিক আছে, 4টা অপশন দেওয়া থাকবে কিন্তু সেখানে আখ চাষ থাকবে। তাহলে আখ চাষের সঙ্গে হরপ্পাবাসীরা পরিচিত ছিলেন না। এরপরে আসছি হরপ্পা সভ্যতার পতন। তাহলে এই যে ডিক্লাইন অফ দ্য হরপ্পা, যেটা ডিক্লাইন বলছি আমরা, এই ডিক্লাইনের জন্য বিভিন্ন হিস্ট্রিয়ান বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। ঠিক আছে, তাহলে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো তাদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সম্ভাব্য পতনের কারণ রয়েছে, যে তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে আর্যদের আক্রমণ। সব থেকে বেশি যেটাকে চলে সেটা হচ্ছে আর্যদের আক্রমণ। তাহলে এই আর্যদের আক্রমণে যিনি মতবাদ দিয়েছেন তাদের মধ্যে হলেন মার্টিমার হুইলার, গর্ডন চাইল্ড। ঠিক আছে, তাহলে একটু ঐতিহাসিকদের নামগুলো মনে রাখবো, মার্টিমার হুইলার অ্যান্ড গর্ডন চাইল্ড। এবার যদি বলে যে নদী পথের গতিপথ পরিবর্তন, অর্থাৎ নদীর যে গতিপথ পরিবর্তন, চেঞ্জ ইন রিভার কোর্স যেটাকে বলছি আমি, আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরিয়ান ইনভেশন, আর এটা হচ্ছে চেঞ্জ ইন রিভার কোর্স। ঠিক আছে, চেঞ্জ ইন রিভার কোর্স। এই চেঞ্জ ইন রিভার কোর্স যদি বলে তাহলে সেটা হবে জর্জ ডেলস, H.T. ল্যাম্ব্রিক। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, জর্জ ডেলস অ্যান্ড H.T. ল্যাম্ব্রিক। ঠিক আছে, আর বন্যার কথা যদি বলে ফ্লাড, এই ফ্লাডের কথা বললে ম্যাকে অ্যান্ড S.R. রাও। ঠিক আছে, ম্যাকে অ্যান্ড S.R. রাও। ঠিক আছে, ম্যাকে অ্যান্ড S.R. রাও। ভূমিকম্পর কথা যদি বলে তাহলে সেটা হবে রবার্ট রাইকস অ্যান্ড জর্জ ডেলস। এটা একটু মনে রাখবে, রবার্ট রাইকসের কথাটা ভূমিকম্পের সাথে খুব বেশিভাবে জড়িত। রবার্ট রাইক, যেটাকে আমরা বলি আর্থকোয়েক। ঠিক আছে, আর্থকোয়েক। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় যে সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ, এবং যে যে ঐতিহাসিক মত দিয়েছেন তার সম্পর্কে অলরেডি বলে দেওয়া হলো। নেক্সট আসছে আমরা যে বিখ্যাত হরপ্পা সভ্যতার কেন্দ্র এবং তার যে বৈশিষ্ট্য আছে, কেন্দ্র ও বৈশিষ্ট্য। ঠিক আছে, বিভিন্ন হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই স্লাইডটাতে নিয়ে এসেছি, এবং এগুলা পড়লে আশা করি যে হরপ্পা সভ্যতা সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে। এবং তারপরে আমরা এই হরপ্পা সভ্যতা সম্পর্কে একটা বা দুটা আমরা MCQ সিরিজ নিয়ে আসবো, তাহলে মোটামুটি একটা কমপ্লিট এই চ্যাপ্টারটা মানে ডিসকাশন তারপরে প্র্যাকটিস দুটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখছি হরপ্পা সভ্যতার প্রথম কেন্দ্র। তাহলে হরপ্পা সভ্যতার প্রথম কেন্দ্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি হরপ্পা। ঠিক আছে, তাহলে তার লোকেশন আমরা দেখবো পাকিস্তানের পাঞ্জাব। কোন নদীর তীরে আছে? সেটা হচ্ছে রবি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সব দেওয়া আছে এই স্লাইডের মধ্যে হরপ্পা সম্পর্কে, যে পাকিস্তানের কোথায় আছে না পাঞ্জাবে আছে। লোকেশন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পাঞ্জাব। ঠিক আছে, কোন নদীর তীরে? না রবি রিভার, নিয়ার দ্য রিভার রবি। আবিষ্কার করেন কি? দয়ারাম সাহানি। আবিষ্কার করেন দয়ারাম সাহানি কত সালে? 1921 সালে। ঠিক আছে, তাহলে কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। ঠিক আছে,
এরপরে যেটা আছে যে কফিন বিশিষ্ট মৃতদেহ এবং সিমেট্রি এজ কালচার, তাহলে এই যে কফিন বিশিষ্ট মৃতদেহ এবং সিমেট্রি এজ কালচার এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা পাওয়া গেছে কোথায়? হরপ্পাতে। পাওয়া গেছে কোথায়? হরপ্পাতে। ঠিক আছে, তাহলে হরপ্পাতে এইগুলো পাওয়া গেছে। তারপরে আছে মেসোপটেমিয়ার সাথে সরাসরি বাণিজ্যের যে প্রমাণ পাওয়া যায় সেটাও আমরা পেয়েছি কোথা থেকে? হরপ্পা থেকে। যে মেসোপটেমিয়ার সাথে সরাসরি বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ সিল পাওয়া গেছে, হরপ্পান সিল, সেটা পাওয়া গেছে কোথা থেকে? মেসোপটেমিয়া থেকে। ঠিক আছে, এরপরে আসছে 2 red stone of dancing girl and a necked bust of male and female genitalia, এটা পাওয়া গেছে কোথায়? হরপ্পাতে। এটা মনে রাখবে যে 2 red stone of dancing girl, ঠিক আছে, যে নৃত্যরত অবস্থায় মেয়ে, এবং নেকড বাস্ট অফ মেল অ্যান্ড ফিমেল জেনিটালিয়া যেটা আছে এটাও পাওয়া গেছে আমাদের কোথা থেকে? হরপ্পা থেকে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল মেন হরপ্পান ফিচার। এরপরে আসছে আমরা নেক্সট হরপ্পান সাইটে, যেটা আসছে মহেঞ্জোদারো। ঠিক আছে, এটা আসছে আমাদের কি? মহেঞ্জোদারো। দেখো মহেঞ্জোদারো লোকেশনটা একটু দেখে নাও। পাকিস্তানের, আবার পাকিস্তান কোথায়? সিন্ধ প্রদেশ যেটা আছে। আর কোন নদীর তীরে? না সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আবিষ্কার কে করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। তাহলে এটার আবিষ্কার কে করছেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 সালে। ঠিক আছে, এখানে যেটা আছে মাল্টিপ্লার অ্যাসেম্বলি হল, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। মাল্টিপ্লার অ্যাসেম্বলি হল কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, তারপর আছে বৃহৎ স্নানাগার, তাহলে সব থেকে বড় যেটা স্নানাগার যেটাকে বলছে, ঠিক আছে, এটা পাওয়া গেছে কোথায়? এই বৃহৎ স্নানাগারটা যেটা পাওয়া গেছে সেটা আমাদের পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? গ্রেট বাথ বলি। গ্রেট বাথ, একটা টি হবে, গ্রেট বাথ। এটা পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, বৃহৎ শস্যাগার যেটাকে আমরা গ্র্যানারি বলি। ঠিক আছে, তাহলে এই গ্র্যানারিটাও পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, সব থেকে বেশি পরীক্ষায় আছে ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, এটা পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, তার কোন সাইটে দেখতে পাওয়া যায়? এটা মহেঞ্জোদারোতে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে সিল রিপ্রেজেন্টিং মাদার গডেস পশুপতি, তাহলে একটা সিল যেটা রিপ্রেজেন্ট করে মাদার গডেসকে, পশুপতি, এটাও পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ব্যাঙ্গালস অফ ক্লে, এই ব্যাঙ্গালস অফ ক্লে এটা পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, তাহলে এই যে মেন ফিচারগুলো আমরা দেখে রাখবো, এটা পারলে লিখে রাখবে, না হলে যদি পিডিএফ চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাবে এবং সেখানে মেসেজ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, তার ব্যাঙ্গালস অফ ক্লে সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? মহেঞ্জোদারোতে। এরপরে আসছে নেক্সট লোথাল, লোথালটা কোথায় অবস্থিত দেখে নিই একবার। গুজরাট, আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ ডিস্ট্রিক্ট, নিয়ার ভোগাবা অ্যান্ড সাবরমতী রিভার কনফ্লুয়েন্স, তাহলে যেখানে ভোগাবা অ্যান্ড সাবরমতী রিভার একসাথে মিলছে সেই কনফ্লুয়েন্সে এর লোকেশন। ঠিক আছে, তাহলে লোথাল কোথায়? মেনলি আমাদের মনে রাখতে হবে গুজরাটের আহমেদাবাদ। ঠিক আছে, এটার আবিষ্কার কে ডিসকভার করেছিলেন? এস.আর. রাও, 1957। মনে রাখতে হবে এস.আর. রাও, 1957। ঠিক আছে, এর ইম্পর্টেন্ট ফিচার কি? ডকইয়ার্ড, কি ডকইয়ার্ড, ইম্পর্টেন্ট সি ট্রেড সেন্টার অ্যান্ড বিড মেকিং ফ্যাক্টরি হিসাবে লোথাল পরিচিত। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট সি ট্রেড সেন্টার, আর একটা আছে ডকইয়ার্ড, আর একটা আছে বিড মেকিং ফ্যাক্টরি। ঠিক আছে, লোথাল। ঠিক আছে, এরপরে আসছি রিমেন্স অফ রাইস হাক্স, যদি কথা বলা হয় যে রিমেন্স অফ রাইস হাক্স অর্থাৎ যে চাল ধানের যে, অর্থাৎ ধান বা চাল ধানের যে খোসা সেটা কোথায় পাওয়া গেছে? লোথাল। ঠিক আছে, তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যে রাইস হাক্স যেটা আছে, রিমেন্স অফ রাইস হাক্স, এটা কোথায় পাওয়া গেছে? লোথালে। এরপরে হচ্ছে জোড়া কবর, পুরুষ ও মহিলা একসাথে যদি বলে জোড়া কবর, এমন একটা জোড়া কবর যেখানে পুরুষ ও মহিলা একসাথে কবর দেওয়া হয়েছে, এরকম ফিচার বা এরকম ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় কোথায়? লোথালে। ঠিক আছে, এবারে হচ্ছে মেসোপটেমিয়ার সিল পাওয়া গেছে, মেসোপটেমিয়ার যে সিল পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছে? গুজরাটের লোথালে। তারপর হচ্ছে জাহাজের টেরাকোটা মডেল পাওয়া গেছে, অর্থাৎ যে পোড়ামাটির যে টেরাকোটা মডেল হয় সেই মডেলটাও পাওয়া গেছে কোথায়? লোথালে। ঠিক আছে, তারপরে হচ্ছে অগ্নিকুণ্ড বা ফায়ার আল্টার, এই ফায়ার আল্টারও পাওয়া গেছে লোথালে। তাহলে এই সমস্ত আমরা ক্যারেক্টারিস্টিক দেখতে পেলাম যে জাহাজের টেরাকোটা মডেল পাওয়া গেছে কোথায়? লোথালে। অগ্নিকুণ্ড বা ফায়ার আল্টারও পাওয়া গেছে কোথায়? লোথালে। এরপরে আসছে আমরা নেক্সট, ঠিক আছে, কালীবঙ্গান। তাহলে এই কালীবঙ্গান সম্পর্কে আমরা দেখে নিই। কালীবঙ্গানকে ব্ল্যাক বেঙ্গলসও বলা হয়। তাহলে এই কালীবঙ্গান কোথায়? না রাজস্থানে। কালীবঙ্গান কোথায়? রাজস্থানে, ঘরঘরা নদীর তীরে। ঠিক আছে, ঘরঘরা নদীর তীরে। এটা কি আবিষ্কার করেন? অমলানন্দ ঘোষ অ্যান্ড ডক্টর বিবি লাল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, অমলানন্দ ঘোষ অ্যান্ড ডক্টর বিবি লাল। তারপর হচ্ছে প্লাক ফিল্ড বা কর্ষিত জমি, এটার পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে। ঠিক আছে, কর্ষিত জমি বা প্লাক ফিল্ড যেটা আছে এটা পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে। ঠিক আছে, আর অগ্নিকুণ্ড বা ফায়ার আল্টার যেটা আমরা বলছি, অগ্নিকুণ্ড বা ফায়ার আল্টার, যা ত্যাগের প্রথাকে, অর্থাৎ ত্যাগ যেটা আছে, স্যাক্রিফাইস যেটা আছে, যেটা শো করে, স্যাক্রিফাইসকে ডিনোট করে, এটা পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গান। ঠিক আছে, কালীবঙ্গান লোকেশন রাজস্থান। আচ্ছা, উটের অস্থি অর্থাৎ বোনস অফ ক্যামেল, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে কালীবঙ্গানের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে বোনস অফ ক্যামেল, কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে পাওয়া গেছে।
তারপর বলছে মহেঞ্জোদারোর মতো উন্নত সুসংগঠিত নয়, এমনকি ড্রেনেজ সিস্টেম পাওয়া যায়নি। তাহলে যদি কোশ্চেন আছে যে এমন একটি সাইটের নাম যেখানে মহেঞ্জোদারোর মতো উন্নত এবং সুসংগঠিত নগর পরিকল্পনা পাওয়া যায়নি, ইভেন অলসো কোনো ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা ছিল না একটা সাইটের নাম, তো সেটা হয়ে যাবে কালীবঙ্গান। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে মহেঞ্জোদারোর মতো উন্নত এবং সুসংগঠিত নয়, ইভেন কি মানে এমনকি কোনো ড্রেনেজ সিস্টেম পাওয়া যায়নি, সেটা হচ্ছে কালীবঙ্গান। ঠিক আছে, লাস্টে যেটা আছে কবরের আকার গোলাকার, অর্থাৎ সার্কুলার কবর যেটা আছে, সার্কুলার বারিয়াল এবং রেক্ট্যাঙ্গুলার বারিয়ালের অস্তিত্ব লক্ষ্য করা যায় কোথায়? কালীবঙ্গানে। ঠিক আছে, তাহলে মনে রাখবে কবরের আকার যেটা আছে গোলাকার কবর এবং আয়তাকার কবর যেটা আছে সেটার অস্তিত্ব আমরা দেখতে পাই কোথায়? কালীবঙ্গানে। ঠিক আছে, নেক্সট আসছে চানহুদাড়ু। তাহলে এই চানহুদাড়ু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে, যেরকম কি পাকিস্তানের লোকেশন হচ্ছে পাকিস্তানের সিন্ধ। ঠিক আছে, নিয়ার দ্য রিভার সিন্ধু, নিয়ার দ্য রিভার সিন্ধু। তারপরে হচ্ছে এর আবিষ্কারকে এন জে মজুমদার অ্যান্ড এইচ ম্যাকে, মনে রাখবে এন জে মজুমদার অ্যান্ড এইচ ম্যাকে। ঠিক আছে, প্রাক হরপ্পা এবং পরিণত হরপ্পা উভয়ের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এটা মনে রাখবে। প্রাক হরপ্পা অর্থাৎ প্রি হরপ্পান যেটাকে আমরা বলছি বা আর্লি হরপ্পান এবং ম্যাচিওর হরপ্পান, এই দুটো সময়েরই বৈশিষ্ট্যের অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, কোনো দৈর্ঘ্যের অবশিষ্টাংশ পাওয়া যায়নি, অর্থাৎ যে ফোর্ট যেটা আছে কোনো নো রিমেন্স অফ ফোর্ট স্ট্রাকচার এখানে পাওয়া যায়নি, অর্থাৎ কোনো ফোর্ট স্ট্রাকচারে কোনো রিমেন্স এখানে পাওয়া যায়নি। ঠিক আছে, তারপরে হচ্ছে বিড ফ্যাক্টরি সাইট, সব থেকে ইম্পর্টেন্ট এটা। বিড ফ্যাক্টরি সাইট যেটা আছে সেটা হচ্ছে চানহুদাড়ু। ঠিক আছে, এরপর হচ্ছে একমাত্র হরপ্পান কেন্দ্র যেখানে সিটাডেল পাওয়া যায়নি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে এমন একটা হরপ্পান সাইট যেখানে কোনো সিটাডেল অর্থাৎ উঁচু এলাকা, নগরের যে উঁচু এলাকা সেটা পাওয়া যায়নি, সেটা হচ্ছে কোথায়? চানহুদাড়ু। ঠিক আছে, আর ব্রোঞ্জ মডেল অফ রূপ চ্যারিয়ট যেটা আছে এটা মনে রাখবে, ব্রোঞ্জ মডেল অফ রূপ চ্যারিয়ট এটাও পাওয়া গেছে কোথায়? চানহুদাড়ুতে। ঠিক আছে, ব্রোঞ্জ মডেল অফ রূপ চ্যারিয়ট এটা পাওয়া গেছে কোথায়? চানহুদাড়ুতে। ঠিক আছে, নেক্সট আসছে আমরা বানাওয়ালি। এই বানাওয়ালিটা কোথায়? হিসারে আছে। ঠিক আছে, এটা হরিয়ানা, আমরা জানি হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা রঙ্গাই। ঠিক আছে, রঙ্গাই রিভারের সাইডে হরিয়ানা। কে আবিষ্কার করেন? আর.এস. বিস্ত 1973-74। ঠিক আছে, মনে রাখবে আর.এস. বিস্ত 1973-1974। এখানে বলা হচ্ছে সেন্টার ফর প্রি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান অ্যান্ড অ্যাজ ওয়েল এস লেট হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ যে হরপ্পান যে তিনটি সময়কালে আমরা ভাগ করেছি, একটা প্রি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান, লেট হরপ্পান, তিনটি সময়কালেরই বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। সেটা কোথায়? বানাওয়ালিতে। ঠিক আছে, তারপরে যে ক্লে মডেল অফ প্লাগ, ক্লে মডেল অফ প্লাগ এটা পাওয়া গেছে কোথায়? বানাওয়ালি হিসার। ঠিক আছে, বানাওয়ালি হিসার ক্লে মডেল অফ প্লাগ। তারপরে হচ্ছে সিল শুধুমাত্র লোয়ার টাউনে পাওয়া গেছে, সিটাডেলের নয়। এখানে তো দেখা যাচ্ছে যে সিল যেটা আছে হরপ্পান সিল সেটা পাওয়া গেছে শুধুমাত্র লোয়ার টাউনে, সিটাডেলে পাওয়া যায়নি। এরপরে আসছে কোটদিজি। এদের সম্পর্কে খুব বেশি ইনফরমেশন নেই। কোটদিজি লোকেশন আমরা দেখে নেবো সিন্ধ, কোথায়? পাকিস্তান। ঠিক আছে, এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাক হরপ্পীয় কেন্দ্র এখানে পাওয়া গেছে, প্রাক হরপ্পীয় কেন্দ্র। তারপর আসছে রোপার লোকেশন হচ্ছে পাঞ্জাব, যেটা হচ্ছে ভারত। ঠিক আছে, মানুষের নিচে কুকুরের কবরের প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ কি মানুষের যেটা কবর দেওয়া আছে তার নিচে যে কুকুরের অস্থি, অর্থাৎ কুকুর যেটা একটা প্রাণী, সেই কুকুরের প্রাণীর অস্থি পাওয়া গেছে এখান থেকে। তো সেটা কোথায়? সেটা হচ্ছে রোপার, এটা মনে রাখবে, সেটা কোথায়? রোপার। ঠিক আছে, তারপর হচ্ছে সুরকোটাটা। এই সুরকোটাটা যেটা আছে সেটা লোকেশন হচ্ছে গুজরাট, মনে রাখবে সুরকোটাটার লোকেশনটা যেটা আছে সেটা হচ্ছে গুজরাটে। ঠিক আছে, এখানে হচ্ছে ঘোড়ার অস্থি অর্থাৎ বোনস অফ হর্সেস অ্যান্ড কবরস্থান যেটা আছে, ঠিক আছে, গ্রেভিয়ার্ড যেটাকে আমরা বলি, এই গ্রেভিয়ার্ড পাওয়া গেছে। ঠিক আছে, সেটা কোথায়? সুরকোটাটা, মনে রাখবে এটা। আর লাস্টে যেটা আসছে ধোলাবিরা, মোস্ট ইম্পর্টেন্ট এক্ষেত্রে ধোলাবিরা, লোকেশন হচ্ছে গুজরাট। ঠিক আছে, বিয়ার্ড জলাগার যেটাকে হচ্ছে ওয়াটার রিজার্ভার, সাইনবোর্ড সব থেকে ইম্পর্টেন্ট সাইনবোর্ড। ঠিক আছে, অ্যান্ড বলছে তিনটে ধাপের হরপ্পীয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, অর্থাৎ তিনটে যে ফেজ আছে, তিনটে ফেজের হরপ্পীয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো মোটামুটি এখানেই হলো যে বিভিন্ন যে হরপ্পান সাইট, হরপ্পান সাইটের বৈশিষ্ট্য আমরা পেলাম। লাস্টে আসছে, আচ্ছা আজকের মতো থ্যাংক ইউ, জয় হিন্দ। এবং আমরা পরবর্তী ক্লাসে যে হরপ্পা সভ্যতার যে বিভিন্ন এমসিকিউ সিরিজ আছে সেটা আমরা নিয়ে আসবো অবশ্যই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ।